আগামী সপ্তাহে আংশিক গ্যাস সরবরাহের আশা, স্বস্তির অপেক্ষায় দেশ। কয়লা ও তেল ভিত্তিক উৎপাদন বাড়িয়েও মেটানো যাচ্ছে না চাহিদা। লাইসেন্সের আওতায় আসছে ব্যাটারি চালিত রিকশা, চালকদের প্রশিক্ষণ ও তথ্য ভান্ডার গড়ার প্রস্তুতি। 1 আগস্ট থেকে গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস। এবং দেশে প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত, বার্থ ডোজ চালুর তাগিদ, দ্রুত উদ্যোগ নেওয়ার উপর জোর ডব্লিউএইচওর। আমন্ত্রণ চ্যানেল দেশের কথায়, সাথে আছে আমি আশরাফুন নাহার মালা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী সপ্তাহে বন্ধ এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছে সরকার। এতে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তবে এরই মধ্যে মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকায় দেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে দৈনন্দিন জীবনযাত্রা থেকে শুরু করে বিদ্যুৎ, শিল্প ও পরিবহন খাতে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে বাসাবাড়িতে রান্না ব্যাহত হচ্ছে। আর সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ যানজট ও অপেক্ষার লাইন। একই সঙ্গে মাত্র 5 দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে আমদানি করা এলএনজি সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসায় বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক গ্যাস সরবরাহ কমেছে প্রায় 23 কোটি ঘনফুট এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে প্রায় 25%। এই ঘাটতি সামাল দিতে কয়লা ও ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন বাড়ানো হলেও চাহিদার পুরোটা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে দেশে লোডশেডিং বেড়ে সর্বোচ্চ 962 মেগাওয়াটে পৌঁছেছে, যা জনজীবনের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের এখানে এলপিজির আমরা এখন পর্যন্ত কোনো সংকট পাই নাই। এটা টিভিতে বা পত্রিকাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঢাকার গ্যাসের লাইনের গ্যাস সংকট, কিন্তু আমাদের রাজশাহী সিটিতে আমরা এখন গ্যাস ইচ্ছা করলেই গ্যাস নিয়ে আসতে পারতেছি। আমাদের তেমন কোনো সংকট আমি দেখি না। তো আমি বলবো যে সাধারণ জনগণ এটা নিয়ে প্যানিক না করার জন্য। দর্শক, রাজশাহীর ফিলিং স্টেশন থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। মালা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর কাঁটাখালীতে একটা গ্যাস সিলিন্ডারের ডিপো আছে। সেই গ্যাস সিলিন্ডারের ডিপো, তো আমরা এই ডিপোর যে মালিক বা কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে রাজশাহীতে যে 12 কেজির যে সিলিন্ডার গুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে, পাইকারি রেট হচ্ছে 1435 টাকা, তবে বাজারে এগুলো খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 1600 টাকা করে। আর বড় যে সিলিন্ডার আছে এর থেকে সেটা হচ্ছে পাইকারি রেট বিক্রি হচ্ছে 3700 থেকে 3800 টাকার ভেতরে। তো আমরা এই মুহূর্তে যে সারা দেশে যে গ্যাস, ঢাকাতে বিশেষ করে যে গ্যাসের যে সংকটের কথা বলা হচ্ছে, রাজশাহীর এদিকে সেভাবে গ্যাসের সংকট না হলে পারেও আমরা বিভিন্ন ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, যেহেতু ঢাকায় একটা সংকট দেখা দিচ্ছে, সেই সংকটের কারণে রাজশাহীতেও একটা শঙ্কা বিরাজ করছে। সেই শঙ্কার কারণে অনেকে হয়তো বা অতিরিক্ত গ্যাস সিলিন্ডার কিনে রাখছে, বিশেষ করে যারা ফুটপাত এবং যারা হোটেল ব্যবসায়ী আছে তারা বিশেষ করে এই গ্যাস সিলিন্ডার গুলো কিনে রাখছে। তো রাজশাহীতে যে গ্যাস পরিস্থিতি, এটা ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাজু আপনাকে। নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত সরকারের সময় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হয়নি এবং প্রয়োজনীয় পরিমাণে গ্যাস উত্তোলন না করায় বর্তমান সংকট তৈরি হয়েছে। পোশাক শিল্পে গ্যাস সংকট ও উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার পরিস্থিতি মোকাবেলায় এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এছাড়া তিনি বলেন, আগের সরকারও ব্রিক্স জোটের সদস্য হওয়ার চেষ্টা করেছে। সরকারের লক্ষ্য জ্বালানি সরবরাহ স্থিতিশীল রেখে শিল্প উৎপাদন সচল রাখা এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। নতুন করে কোনো শিল্পে গ্যাস কানেকশন দেয়া হবে না। কেন হলো এটা? কেন অন্তত ফর দ্য টাইম বিইং এটা করতে হয়েছে? কারণ এক্সিস্টিং গুলোতে আপনি যথেষ্ট পরিমাণ গ্যাস দিতে পারছেন না। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এনার্জি সিকিউরিটি সবচেয়ে আগে থাকার কথা। ছিল কি? ছিল না। দেশের গ্যাস তোলার চেষ্টা করা হয় নাই। এলএনজি এনে এলএনজির দাম খুব ফ্লাকচুয়েট করে এবং কিছু অলিগার্ককে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। আপনি এই মুহূর্তে আমরা এটা সরিয়েও ফেলতে পারছেন না। সো এটা একটা কন্টিনিউয়াস একটা প্রবলেমের মধ্যে চলে। শুধু রপ্তানির কথা বলছি না, দেশের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বা শিল্পায়নে কি যথেষ্ট হচ্ছে? আপনি যদি উদ্যোক্তা হন, আপনিও চিন্তা করবেন আমি কি বিনিয়োগ করব। দেশে বাজার আছে, মানুষ আছে, কিন্তু আপনি কি যথেষ্ট পরিমাণ এনার্জি সিকিউরিটি আছে যে আমি সেটা দিয়ে আমার প্রোডাকশন কন্টিনিউ করতে পারবো? সো এই অ্যাকিমুলেটেড প্রবলেমগুলোর মাসুল আমাদেরকে খানিকটা দিতে হচ্ছে। আমরা চেষ্টা করছি,
কিন্তু এগুলো তো খুব সহজ প্রসেস না। আপনি গ্যাস খুব খনন করে গ্যাস তোলা স্থলভাগে। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এবং স্পিকারের সঙ্গে পরামর্শ করেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। এদিকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও বঙ্গভবনে স্থায়ীভাবে বসবাস করবেন না। সংসদে স্পিকারের সরকারি বাসভবন থেকেই দায়িত্ব পালন করবেন। কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপরে এটা ধরেন স্ক্রুটিনির কোন দিন হবে, ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা। সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরের সড়কে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা। লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতের সহজ মাধ্যম হলেও অনিয়ন্ত্রিত চলাচল, যেখানে সেখানে স্ট্যান্ড তৈরি এবং চালকদের প্রশিক্ষণ ও নিবন্ধনের অভাবে বাড়ছে দুর্ঘটনা ও যানজটের ঝুঁকি। এ অবস্থায় ব্যাটারি চালিত রিকশাকে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নিয়ে চলছে আলোচনা। বিস্তারিত সহকর্মী আর কে রেজার প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সঞ্জীব চক্রবর্তী। প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন শহরের সড়কে চলাচল করেন লাখো মানুষ। তাদের বড় একটি অংশের সহজ ও স্বল্প খরচের বাহন ব্যাটারি চালিত রিকশা। শুধু যাত্রী পরিবহন নয়, এই পেশার আয়ের উপর নির্ভরশীল হাজারো পরিবার। তবে দীর্ঘদিন ধরে নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই চলাচলের কারণে দুর্ঘটনা, যানজট এবং আইন প্রয়োগে জটিলতার অভিযোগ রয়েছে। লাইসেন্সের আওতায় আসলে স্বাভাবিক যদি একটা বিষয় মনে করেন যে ক্যামেরাগুলো আছে, তো এই ক্যামেরাতে তখন তারা যে লেন যদি ব্রেক করে সেটার একটা সমাধান হবে। অটো তো এমনি বেশি, তারও যদি আবার এটা নিবন্ধন দেয়, সেই ক্ষেত্রে দেখা গেছে রাস্তাঘাটে জ্যাম লাগবে। এই যেগুলো গণপরিবহন আছে, তারপরে হলো যে প্রাইভেট কার বিভিন্ন আছে, এগুলো চলতে অনেক সমস্যা হবে। এই সমস্ত ভোগান্তি থেকে যাত্রী মুক্তভাবে এই অটোর লাইসেন্স দিয়ে অটো রাখাও দিতে এবং পরিকল্পনা ব্যবস্থা করা হোক অটো চালাবার জন্য বিকল্প একটা রাস্তা ব্যবস্থা করতে হবে, রোড। সড়কে নিয়ম না মেনে যত্রতত্র রিকশা থামানো ও স্ট্যান্ড তৈরির অভিযোগের মধ্যেই ব্যাটারি চালিত রিকশাকে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ চলছে। এটা দিলে আমাদেরও ভালো, কাগজপত্র দিলে। আর আমরা আগে যে পায়ের গাড়ি চালাইতাম, ওটা তো আমাদের কষ্ট, ফ্যামিলি চলে না। যারা পেশাজীবিত গাড়ি চালে খায় তাদের তো শ্রম দিয়ে খাইতে হবে, তো লাইসেন্স দিয়ে যদি করে দেয় তাহলে আমাদের পক্ষে অনেক ভালো হবে। শুধু লাইসেন্স নয়, ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে প্রয়োজন রুট ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের ব্যবস্থা সহ নির্দিষ্ট স্ট্যান্ড ও কার্যকর নজরদারি বাড়ালে এর সুফল বয়ে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিবন্ধন এটা একটা ভালো উদ্যোগ, কারণ আমাদের অটোরিকশাগুলো যেভাবে বাড়ছে সেখানে একটা নিয়ন্ত্রণ লাগবে। নিবন্ধন একটা কৌশল, কিন্তু তার সাথে সাথে এদের সংখ্যা নির্ধারণ, বিচরণ ক্ষেত্র কোথায় চলতে পারবে এবং তাদের স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন, যেটা আমি বলছি কাঠামোগতভাবে এবং যান্ত্রিকভাবে, সেটা থাকতে হবে। এবং পাশাপাশি আসলে প্রশিক্ষণ লাগবে, যে অটোরিকশা যারা চালক আছে তাদের কোনো ধরনের সড়কের ব্যাকরণ তারা কিন্তু বোঝে না। সিটি কর্পোরেশনের মতে নিবন্ধন ও লাইসেন্স চালুর নীতিমালা প্রক্রিয়াধীন, আর এটি চালু হলে ব্যাটারি চালিত রিকশার নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি হবে, বাড়বে জবাবদিহিতা, দুর্ঘটনা ও অপরাধে চালক শনাক্ত করাও সহজ হবে। অটো এটা আবার একটা নীতিমালা হচ্ছে গভর্নমেন্টের, নীতিমালার জন্য লোকাল গভর্নমেন্টের কাছে এটা আমরা পাঠাইছি। এটা নীতিমালা হওয়ার পরেই আমরা এটা দিব। এটা অটো, এটা রিক্সা, এটা ডিজাইনটা কী হবে এটা বুয়েটকে অলরেডি আমাদের বুয়েটকে দেওয়া হয়েছে, তারা একটা ডিজাইন দিবে, সেই ডিজাইনের উপরেই আমরা দিব। প্লাস এটা এই ব্যাটারি চালিত এইভাবে থাকবে কিনা বা এটা কিভাবে হবে সেটাও তারা একটা সাজেশন দিবে এবং সেগুলোকে আমরা রিক্সা আমরা রুট ঠিক করে দেব।
নিবন্ধন ও লাইসেন্সে সড়কে শৃঙ্খলার সম্ভাবনা থাকলেও চালকদের জীবিকা, যাত্রী নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনার সমন্বিত বাস্তবায়নই উদ্যোগটির সফলতা নিশ্চিত করতে পারে। ব্যাটারি চালিত অটোরিকশার দৌরত্বের খবর প্রতিদিনের। সড়কে দুর্ঘটনা রোধ আর শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার নিবন্ধন ও লাইসেন্সের কথা ভাবছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা রেখে সহজ শর্তে নিবন্ধন ও লাইসেন্স বিতরণ করলে সুফল বয়ে আনবে এই উদ্যোগের। আর কে রেজা, চ্যানেল এস, ঢাকা। আগামী 1 আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে, নতুন রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতা দেখাতে হবে। অন্যথায় কোনো যানবাহনকে রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ দেওয়া হবে না। নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি মানদণ্ড তাদের স্থানীয় কার্যালয় ও ওয়েবসাইটে পাওয়া যাবে। একই সঙ্গে নতুন এই নির্দেশনা বাস্তবায়নে পরিবহন মালিক, অপারেটর ও সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং বিআরটিএ-কে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। দেশে জনসচেতনতার ঘাটতি, পর্যাপ্ত রোগ শনাক্তকরণ এবং টিকাদান কর্মসূচির সীমাবদ্ধতার কারণে এখনও প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিস বি ও সিতে আক্রান্ত বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO সতর্ক করে দিয়ে বলেছে, হেপাটাইটিস বি ও সি দেশে দেশে নীরবে ছড়িয়ে পড়ছে। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সংস্থাটি সতর্ক করে বলেছে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে 2030 সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জন কঠিন হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় 13 লাখ মানুষ হেপাটাইটিস জনিত লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে মারা যান। বিশেষজ্ঞদের মতে, শিশুদের জন্মের 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি এর বার্থ ডোজ টিকা চালু করা এখন সবচেয়ে জরুরি, কারণ বাংলাদেশে এই কর্মসূচি এখনও শুরু হয়নি। একই সঙ্গে নিরাপদ রক্ত স্বাস্থ্যবিধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং টিকাদান জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন তারা। এদিকে সরকার জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে লিভার রোগের বিশেষায়িত চিকিৎসা, আধুনিক রোগ নির্ণয় সুবিধা ও প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে। আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। বন, নদী, পানি, মাটি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। তবে দিবসটির প্রেক্ষাপটে বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী দূষণ, প্লাস্টিকের আগ্রাসন এবং অপরিকল্পিত নগরায়নের কারণে পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে। বিশেষ করে বিভিন্ন প্রকল্পের কারণে ম্যানগ্রোভ বন ধ্বংস এবং গাজীপুরের ভাওয়ালে জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। তাদের মতে, ম্যানগ্রোভ বন উপকূলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেয় এবং ভাওয়াল জাতীয় উদ্যান জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতি রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ, নদী খাল পরিষ্কার রাখা এবং শিশুদের পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার মতো ছোট ছোট উদ্যোগই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে পারে। হাইকোর্ট বিভাগের 10টি ক্রিমিনাল মোশন বেঞ্চ এক কার্যদিবসে 7,853টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ দপ্তর জানিয়েছে, প্রধান বিচারপতির নির্দেশনায় গত 7 মে থেকে পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর প্রতি সপ্তাহে নির্ধারিত একদিনে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত 9 কার্যদিবসে 35,792টি পুরনো ক্রিমিনাল মিস মামলা এবং পুরনো রিট মামলা সহ মোট 42,699টি মামলা নিষ্পত্তি হয়েছে। দীর্ঘদিনের বিচার জট কমিয়ে বিচার প্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুরনো মামলা নিষ্পত্তির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগী নয়, রাজনৈতিক দল, সংবাদকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব। আজ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাদক বিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। রাজনৈতিক দল আছে, আপনাদের এই সাংবাদিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযান থেকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। মাদককে নির্মূল করা সম্ভব। আমি বিশেষ করে আমরা ঠাকুরগাঁতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করবো অবশ্যই। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হলেও অনেক এলাকায় এখনও কাটেনি মানুষের দুর্ভোগ। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী ও সিলেট সহ 7টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। অধিকাংশ এলাকায় পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও বহু পরিবার এখনও আশ্রয় কেন্দ্র কিংবা পানিবন্দী অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রম এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নিচু এলাকা প্লাবিত হওয়া, পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি পুরোপুরি কাটেনি। তাই স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হলেও দুর্গত মানুষের স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে। তাই উদ্ধার তৎপরতার পাশাপাশি পুনর্বাসন, কৃষিখাতের ক্ষতি কাটিয়ে ওঠা এবং সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় দীর্ঘমেয়াদী ও সমন্বিত উদ্যোগ এখন অত্যন্ত জরুরি। পানি বাড়লে নদী ভাঙন যাবে, আমাদের বাড়ি ঘর ভাঙ্গা চোরা, মনে করেন যে মাসের মতো 3 বার করে বাড়ি ভাঙ্গা লাগে। এই জন্য মনে করেন যে কোনো দিকে আমাদের কুল কিনারা পাই না। আশেপাশে সবার এলাকার আমাদের সবারই এই একই দাবি যে তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। আমাদের চরের মানুষগুলা এবং চর নদীর আশেপাশে সবাই যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। দর্শক, রংপুর থেকে নদী ভাঙনের বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। জি মালা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের তিস্তা নদীর ওপরে। এটা কিন্তু আপনি কাউনিয়া উপজেলা 4 নম্বর বালাপাড়া ইউনিয়নের একটি ঘাটে। আপনাকে একটু তথ্য যদি আমি দিয়ে রাখি যে মালা, রংপুরে বন্যা পরিস্থিতি কিন্তু একটা স্বাভাবিক। বন্যার যে পানির যে স্রোত, সে পানির স্রোতের পাশাপাশি কিন্তু এখন দমকা যে হাওয়া, সে হাওয়াটাও কিন্তু তিস্তা নদীতে কিন্তু অতিবাহিত হচ্ছে। এ কারণে যে জায়গাগুলো ভাঙার কথা নয়, সেই জায়গাগুলোতে কিন্তু ভাঙন ধরেছে বলে তিস্তাপাড়ের মানুষ আমাদেরকে জানিয়েছেন। আমি বেশ কিছুক্ষণ আগে 2 জন মুরব্বীর সাথে কথা বলেছেন। তারা যে কথাগুলো বললেন যে এই যে 50-55 বছর বয়সে তারা কিন্তু 8 থেকে 10 বার তাদের বাড়িটুকু সরেছেন, বিভিন্ন জায়গায় নিয়েছেন, কিন্তু এই তিস্তা কখন কোন পাশে ভাঙে সেটা কিন্তু তিস্তাপাড়ের মানুষও কিন্তু জানে না। তবে তিস্তা মহাপরিকল্পনা হবে ততদিন পর্যন্ত কিন্তু তিস্তাপাড়ের মানুষের এই দুর্ভোগ কিন্তু থেকে যাবে। আপনাকে আরেকটা জিনিস যদি আমি জানিয়ে রাখি, তিস্তার নদীর পার রক্ষা থেকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষা করা হচ্ছে, সেই জিও ব্যাগের ফেলানের বা পানি উন্নয়ন বোর্ডের কাজ নিয়েও কিন্তু স্থানীয়দের অনেক অভিযোগ আছে। স্থানীয়দের যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে তারা যে ডেজার মেশিন বসিয়ে যে বালু। ধন্যবাদ রবিউল আপনাকে। ভালো দামের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন নওগাঁর কৃষক ও ব্যবসায়ীরা, কিন্তু এখন বাজারে আলুর দাম উৎপাদন ও সংরক্ষণ খরচের চেয়েও কম। এতে কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কায় অনেকে হিমাগার থেকে আলু তুলছেন না, বিপাকে হিমাগার মালিকরাও। নওগাঁ থেকে সহকর্মী মেহেদী হাসান অন্তরের পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। দেশের অন্যতম শস্য ভাণ্ডার নওগাঁ। ধান ও আমের পাশাপাশি জেলায় আলুর চাষ হয় ব্যাপক পরিসরে। ভালো দামের আশায় মৌসুম শেষে হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন কৃষক ও ব্যবসায়ীরা, কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই আলুই এখন তাদের দুশ্চিন্তার কারণ। আলু উৎপাদন থেকে সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজিতে খরচ হয়েছে 25 থেকে 26 টাকা, অথচ হিমাগার পর্যায়ে বিক্রি হচ্ছে মাত্র 14 থেকে 15 টাকায়। কেজি প্রতি প্রায় 10 টাকা এবং প্রতি বস্তায় লোকসান গুনতে হচ্ছে 600 টাকারও বেশি। বাজারে দাম কম থাকায় হিমাগার থেকে আলু তুলছেন না অনেক কৃষক ও ব্যবসায়ী।
আলু লিয়া যাচ্ছি 30-32 টাকা কেজি, লিয়া যা 35 টাকা বিক্রি, 3-4 টাকা খরচ, আবার 2-1 কেজি করে 2-3 কেজি করে পয়সা বাড়া আছে, এতে লাভ নেই। আমাকে খালি বোঝাটা নেই মরছি আমরা। এই আলু ভালো করে এই মাটির দোলে ফেলে দেওয়া লাগবে, দিলে ভালো ভালো লাগবে দেখতে, কোনো কেমিক্যাল কিছু দেওয়া নাই। বিগত দিন থেকে ব্যবসা করতেছে, আমাদের প্রচুর লস। এবছরে গত বছর তো আমাদের সব শেষ হয়ে গেছে, সব টাকা শেষ। এবার আমরা আশা করে রাখলাম যে কিছু আশা করে যে আমরা গতবারটা উঠবে। এবারে তো গুটি আলু 3 টাকা লস, আর ডিস্ট্রিক্ট ডায়মন্ডে 8 থেকে 10 টাকা লস। আমরা এভাবে হলে তো বেঁচে থাকা কঠিন। বিভিন্ন এনজিও থেকে ঋণ করে টাকা সংগ্রহ করে আলু এবারও রাখলাম, কিন্তু যেটা আমাদের আশা ছিল যে কিছু লাভ হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে লাভের তো মুখ দেখাই যাবে না, বরং কেজিতে 8 থেকে 10 টাকা লসের মুখ দেখা যাচ্ছে, সম্ভাবনা বেশি। কাজকর্ম না থাকায় বিপাকে কোল্ড স্টোরেজের শ্রমিকরাও। ওই আলু এক সেট পড়ছে আর এক সেট পড়ছে না, আলুর দাম নেই, লেবাররা বসে থেকে দিনপথ মানে সেরকম যাচ্ছে না, মানে খুব কষ্টকর। আমরা আলুর কাজ করি বাবা, আলুর পচা ধরি, টাই ধরি, দড়ি, এরা ইজেট আলাদা আলাদা করে বস্তা ভরাই, এই কাজ করি। 350 টাকা দিন। এদিকে কৃষক ও ব্যবসায়ীরা নির্ধারিত সময়ে হিমাগার থেকে আলু না তোলায় বিপাকে হিমাগার মালিকরাও। বাজার অনুযায়ী কৃষক বা ব্যবসায়ীর উৎপাদন খরচ বা আলু যে ক্রয় করছে সেই ক্রয় টাকা উঠছে না, বিধায় কৃষক বা ব্যবসায়ী আলু নিতে আগ্রহী হচ্ছে না। যদি শেষ পর্যন্ত কৃষক বা ব্যবসায়ী আলু নিতে আগ্রহী না হয়, সেক্ষেত্রে কোম্পানি বাজার দরে বা বাজার মূল্যে যেই বাজার হবে সেই দামে আলু বিক্রয় করবে। এতে কোম্পানিও ক্ষতিগ্রস্ত হবে, কৃষকও ক্ষতিগ্রস্ত হবে। আর 1 মাস যদি বিদ্যুৎ বিল বেশি চালান লাগে, তাহলে কোম্পানি পার মান্থ মোটামুটি 12 থেকে 14 লাখ টাকা বিদ্যুৎ বিল বেশি ক্ষতি হবে। এতে পরবর্তীতে কোম্পানি বন্ধ হওয়ার সংখ্যায় রয়ে যাবে। নওগাঁর 8টি হিমাগারে বর্তমানে প্রায় 2,40,000 বস্তা আলু সংরক্ষিত রয়েছে। বর্তমানে যে বাজার দর, তাতে লোকসান হতে পারে অন্তত 14,40,00,000 টাকা। আর্থিক ক্ষতি এড়াতে আলুর ন্যায্য দাম নির্ধারণের দাবি কৃষক ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক। চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 27 জুলাই পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 755 জন। এর মধ্যে শুধু জুলাই মাসে আক্রান্ত হয়েছেন 457 জন, যা এই বছরের সর্বোচ্চ মাসিক সংক্রমণ। সর্বশেষ গত 24 ঘন্টায় নতুন করে 27 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং বর্তমানে জেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 99 জন। এদিকে নগরীর 5লাইশ এলাকার বাসিন্দা 60 বছর বয়সী নূরজাহান বেগম ডেঙ্গুজনিত জটিলতায় মারা যাওয়ায় চলতি বছরের জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 জন। একই সময় হামের প্রকোপও বেড়েছে। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত 255 জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হামের উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়েছে এবং পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন আরও 3 জন। পরিস্থিতি বিবেচনায় জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম সবাইকে মশার প্রজনন স্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দর্শক, চট্টগ্রাম মেডিকেল থেকে হাম ও ডেঙ্গুর বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী তাপস দে আকাশ। মালা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, চট্টগ্রামে ডেঙ্গুর উপদ্রব বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় এক নারীর মৃত্যু হয়েছে এবং এই পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু রোগে 3 জনের মৃত্যু হয়। এদিকে চলতি বছরে চট্টগ্রামে প্রায় 755 জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। এর মধ্যে 445 জন রোগী এই জুলাই মাসের মধ্যে আক্রান্ত হয়েছে ডেঙ্গু রোগে। অপরদিকে চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে 255 জন রোগী হাম রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। চট্টগ্রামে হামে 13 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 3 জনের নিশ্চিত হামে মৃত্যুবরণ হয় এবং আর 10 জনের মৃত্যু হয়েছে সন্দেহভাজন হামে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। মালা। ধন্যবাদ তাপস আপনাকে।
চ্যানেল এস দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগামী সপ্তাহে আংশিক গ্যাস সরবরাহের আশা, স্বস্তির অপেক্ষায় দেশ। কয়লা ও তেল ভিত্তিক উৎপাদন বাড়িয়েও মেটানো যাচ্ছে না চাহিদা। লাইসেন্সের আওতায় আসছে ব্যাটারি চালিত রিকশা, চালকদের প্রশিক্ষণ ও তথ্য ভান্ডার গড়ার প্রস্তুতি। 1 আগস্ট থেকে গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস। দেশে প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত, বার্থ ডোজ চালুর তাগিদ, দ্রুত উদ্যোগ নেওয়ার উপর জোর ডব্লিউএইচওর। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কাটেনি দুর্ভোগ, ফের ভারী বৃষ্টির আভাস, ভূমিধস ও পাহাড়ি ঢলের আশঙ্কা। এবং ন্যায্য মূল্য না পাওয়ায় নওগাঁর হিমাগারে পড়ে আছে বিপুল পরিমাণ আলু, কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কা, ন্যায্য মূল্য নির্ধারণের দাবি। এই ছিল চ্যানেল এস দেশের কথাই। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।